এখন আমরা দশম শ্রেণীর গণিত অধ্যায় 13 ভেদ বা ভ্যারিয়েশনের 10 থেকে অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 9 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে অথবা উপরের আই বাটন প্রেস করে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। 10-এর কোশ্চেনটা কি বলছে যে ওয়াই দুটি চলের সমষ্টি সমান যার একটি চল এক্সের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স ইজিক্যাল টু 1 হলে ওয়াই ইজিক্যাল টু -1 এবং এক্স ইজিক্যাল টু 3 হলে ওয়াই ইজিক্যাল টু 5। তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে ওয়াই, তাহলে দেখো 10 কোশ্চেনটা হচ্ছে কি না, ওয়াই দুটি চলের সমষ্টি যার একটি চল এক্সের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে দেখো আমরা কী লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো যে অতএব তাহলে আমরা লিখতে পারবো যে ওয়াই ইজিক্যাল টু কে এক্স প্লাস কে ওয়ান ইন্টু 1/x, যেখানে কে কমা কে ওয়ান নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। ব্যাপারটা বোঝা গেছে? কারণ দেখো ব্যাপারটা কি বলেছে যে ওয়াই এক্সের সঙ্গে, যখন ওয়াই এক্সের সঙ্গে সরল ভেদে থাকছে তার মানে কি ওয়াই ইজিক্যাল টু ওয়াই ভ্যারিজাস এক্স। তাহলে এখান থেকে দেখো ওয়াই ইজিক্যাল টু কে এক্স এটা আমরা লিখতে পারি। আবার ওয়াই ভ্যারিজাস 1/x যখন অপর অংশটা এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এখান থেকে দেখো ওয়াই ইজিক্যাল টু কে ওয়ান ইন্টু 1/x, যখন আমাদের ভেদটা উঠে যাচ্ছে তাহলে একটা ধ্রুবক বসছে ইজিক্যাল টু হচ্ছে, তাহলে কে ওয়ান ভেদ ধ্রুবক। তাহলে এবার কি বলেছে যে একবার পেলাম যখন ওয়াই এক্সের সঙ্গে সরল ভেদে থাকছে তাহলে ওয়াই ইজিক্যাল টু কে এক্স, আবার ওয়াই যখন এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে থাকছে তাহলে ওয়াই ইজিক্যাল টু কে ইন্টু 1/x। তাহলে আবার আমাদের কী বলেছে যে ওয়াই এই দুটি চলের সমষ্টির সমান, তাহলে ওয়াই ইজিক্যাল টু কে এক্স প্লাস কে ওয়ান ইন্টু 1/x এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবার আমাদের কী বলে দিয়েছে দেখো, যখন বলেছে এক্স ইজিক্যাল টু 1, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ইজিক্যাল টু 1 ও ওয়াই ইজিক্যাল টু -1। তাহলে 1 নং থেকে আমরা কী পাবো, 1 নং থেকে পাই, তাহলে 1 নং সমীকরণ যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কত পাবো দেখো, তাহলে ওয়াইয়ের মান কত -1, তাহলে অর -1 ইজিক্যাল টু কে ইন্টু এক্সের মান কত 1, তাহলে 1 প্লাস কে ওয়ান ইন্টু 1/1। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে অর -1 ইজিক্যাল টু এটার সাথে গুণ করলে হচ্ছে কে প্লাস কে ওয়ান। তাহলে এইটা আমাদের পেলাম। তাহলে অতএব আমরা কী পেলাম, অতএব আমরা এখানটাকে লিখতে পারি যে কে প্লাস কে ওয়ান ইজিক্যাল টু -1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম যে এক্স ইজিক্যাল টু 3 ওয়াই ইজিক্যাল টু 5। এক্স ইজিক্যাল টু 3 ওয়াই ইজিক্যাল টু 5, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে এক্স ইজিক্যাল টু 3 ওয়াই ইজিক্যাল টু 5, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে দেখো 1 নং সমীকরণে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কী পাবো, 1 নম্বর সমীকরণটা আমাদের কত ছিল যে ওয়াই ইজিক্যাল টু ছিল কে এক্স প্লাস কে ওয়ান ইন্টু 1/x। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দাও। তাহলে দেখো বসিয়ে দিলে কত আসবে, তাহলে ওয়াইয়ের মান 5 ছিল, তাহলে 5 ইজিক্যাল টু কে ইন্টু 3 প্লাস কে ওয়ান ইন্টু 1/3। তাহলে এখান থেকে দেখো আমরা কী পাবো, অর 5 ইজিক্যাল টু এটার সাথে গুণ করলে হচ্ছে 3k প্লাস এটা k1/3। তাহলে দেখো এর তলায় কিছু নেই মানে 1 আছে, যদি এদেরকে আমরা লসাগু করে দিই তাহলে এটা 5 ইজিক্যাল টু 1 এবং 3 এদের যদি আমরা লসাগু করে দিই তাহলে কত পাবো, 3 লসাগু হবে। তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে কত হচ্ছে 3 হচ্ছে, ওপরটার সাথে গুণ করলে এটা হচ্ছে 9k প্লাস 3 দিয়ে এটাকে ডিভাইডেড করলে 1, ওপরটার সাথে গুণ করলে হচ্ছে k1। তাহলে যদি এটার সাথে আমরা কোণাকুণি গুণ করি এটার সাথে, তাহলে 15 ইজিক্যাল টু 9k প্লাস k1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 9k প্লাস k1 ইজিক্যাল টু 15। 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে দেখো আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যদি আমরা অপনয়ন করি তাহলে আমরা কে এবং কে ওয়ানের মান বার করতে হবে।
তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি 2 নম্বর সমীকরণটা ছিল কি না কে প্লাস কে ওয়ান ইজিক্যাল টু ছিল -1, এটা ছিল 2 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণটা ছিল 9k প্লাস কে ওয়ান ইজিক্যাল টু 15, এটা ছিল 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো যদি এই দুটোকে আমরা যদি সাইন চেঞ্জ করে দিই, মানে এটা ছিল প্লাস, এখানে হলো মাইনাস, এটাও ছিল প্লাস, এটা সাইন চেঞ্জ হচ্ছে মাইনাস, এটা প্লাস ছিল, এটা হচ্ছে মাইনাস, কিছু নেই মানে প্লাস ছিল। তাহলে দেখো এখানে এখন এইটার চিহ্ন কত হয়ে গেল, মাইনাস হয়ে গেল, আর এটার চিহ্ন প্লাস, তাহলে উপরে প্লাস কে নিচে মাইনাস কে ওয়ান, তাহলে এটা কেটে যাচ্ছে। কেটে গেলে এটা দেখো বড়োটা সাইন বসছে মাইনাস, এই দুটো যেহেতু বিপরীত সাইন আছে তাহলে কী হবে, বিয়োগ হবে। তাহলে 9 থেকে একটা বাদ গেলে হচ্ছে এটা 8k ইজিক্যাল টু এই 15-এর সাইন এখন হচ্ছে মাইনাস আর 1-এর আগে, তাহলে দুটো সাইন যদি একই থাকে তাহলে কী হবে, বড়োটার সাইন বসবে এবং সংখ্যা দুটো হচ্ছে আমাদের প্লাস হবে, তাহলে এটা হচ্ছে 16। তাহলে -8k ইজিক্যাল টু পেলাম -16, কে ইজিক্যাল টু -16 বাই -8, এদিকে 8টা এদিকে ভাগ হিসেবে বসলো। তাহলে দেখো ওপর নিচে মাইনাস মাইনাসে কেটে যাচ্ছে, আর এখানে 8 8 2 হচ্ছে 16, তাহলে এটা আমাদের কাটাকুটি করে থাকছে 2, তাহলে কে এর মান বেরোলো 2। তাহলে অতএব কে ইজিক্যাল টু 2, এটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কে ইজিক্যাল টু 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে কত, 2 নম্বর সমীকরণটা আমাদের ছিল যে কে প্লাস কে ওয়ান ইজিক্যাল টু হচ্ছে -1, আর 2 প্লাস কে ওয়ান ইজিক্যাল টু হচ্ছে -1, তাহলে ওর কে ওয়ান ইজিক্যাল টু -1, এই 2টা এইদিকে যদি যায় তাহলে কত হবে -2। তাহলে দেখো দুটোর সাইন যেহেতু একই আছে তাহলে কী হবে, সংখ্যা দুটো যোগ হবে, বড়টা সাইন বসবে, তাহলে এটা ইজিক্যাল টু বসছে -3, তাহলে ওর কে ওয়ান ইজিক্যাল টু আমরা পেলাম -3, তাহলে কে সমান পেলাম 2 আর কে ওয়ান পেলাম -3। তাহলে এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা কত ছিল, যে y ইজিক্যাল টু কে এক্স প্লাস কে ওয়ান ইন্টু 1/x, তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কত আসবে দেখো, তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব কে ইজিক্যাল টু 2 এবং কে ওয়ান ইজিক্যাল টু -3 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা যেটা ছিল সেটাতে বসিয়ে দাও, তাহলে কত ছিল, যে y ইজিক্যাল টু কে ছিল, তাহলে কে মানে কত 2 ইন্টু এক্স প্লাস কে ওয়ান ছিল, কে ওয়ান হচ্ছে -3 ইন্টু 1/x, তাহলে এখানে দেখো কী দাঁড়াচ্ছে, ওর y ইজিক্যাল টু, তাহলে এটা হচ্ছে 2x, এটা প্লাস মাইনাসে -3 দিয়ে ওপরটার সাথে গুণ করলে হচ্ছে 3/x, তাহলে এটাই দেখো y এবং x এর মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের y এবং x এর মধ্যে সম্পর্ক বার করতে পারছি, তাহলে y এবং x এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 11-এর কোশ্চেনটা কি বলেছে, যে a ভ্যারিজাস b, b ভ্যারিজাস c হলে দেখায় যে aq bq প্লাস bq cq প্লাস cq aq ভ্যারিজাস a b c প্যাকেটে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, যেখানে এ ভ্যারিজাস বি ইজিক্যাল টু বি ভ্যারিজাস বি ভ্যারিজাস সি, এটা আমাদের দেওয়া আছে যে এ ভ্যারিজাস বি এটা দেওয়া আছে। তাহলে দেখো এ ভ্যারিজাস বি যদি এটা দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, যে এ ইজিক্যাল টু কে বি, আবার আমাদের দেওয়া আছে কত, যে বি ভ্যারিজাস সি, এটা আমাদের দেওয়া আছে, তাহলে ই ইজিক্যাল টু আমরা লিখতে পারবো যে কে ওয়ান সি। তাহলে এখানে এ ইজিক্যাল টু পেলাম কে বি এবং বি ইজিক্যাল টু পেলাম কে ওয়ান সি, যেখানে কে কমা কে ওয়ান এরা নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক, নন জিরো ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো বি এর মানটা কত পেলাম, কে ওয়ান সি, তাহলে এখানে আবার আমরা দেখো লিখতে পারি যে এ ইজিক্যাল টু কে ইন্টু বি এর মান কত পেয়েছি, কে ওয়ান সি, এখানে বসিয়ে দাও, তাহলে কে ওয়ান সি, তাহলে ওর এ ইজিক্যাল টু আমরা কত পাচ্ছি, কে ওয়ান সি। এবার আমাদের কী প্রমাণ করতে বলেছে, এবার আমাদের প্রমাণ করতে বলেছে যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভ্যারিজাস এ বি সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা প্রমাণ করতে বলেছে। এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এ বি সি এ কিউ
প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত, আমরা মানটা বসিয়ে দিই। তাহলে দেখো এর মান কত বেরিয়েছে, কে ওয়ান সি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে কে ওয়ান সি এর হোল কিউ, যেহেতু এটা কিউ আছে, ইন্টু বি এর মান কত, বি এর মান বেরিয়েছে দেখো কে ওয়ান সি, আমরা এখানে লিখে দিতে পারি কে ওয়ান সি প্লাস আবার আছে তাহলে কে ওয়ান সি এর হোল কিউ, আবার এখানে দেখো কী আছে, বি কিউ আছে, তাহলে বি এর মান পেয়েছি আমরা কত, কে ওয়ান সি তার হোল কিউ ইন্টু সি কিউ, কারণ সি এর মান নেই, প্লাস সি কিউ ইন্টু এর মান আছে, এর কত, কে ওয়ান সি মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে কে ওয়ান সি এর হোল কিউ, যেহেতু এর কিউ আছে, বাই দেখো আমরা কী লিখতে পারবো, এখানে এ বি সি আছে, তাহলে এর মান হয়েছে কে ওয়ান সি ইন্টু বি এর মান হচ্ছে কে ওয়ান সি ইন্টু সি, ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর মানটা বসাতে হবে, তাহলে কত, কে ওয়ান সি তার হোল কিউ প্লাস বি এর মান হচ্ছে কে ওয়ান সি তার হোল কিউ প্লাস সি কিউ, যেটা আছে আমরা জাস্ট এ বি এবং সি এর জায়গায় মানগুলোকে বসিয়ে দিলাম, বোঝা গেছে। তাহলে এবার দেখো এটাকে আমরা লিখতে পারবো, আর এইটা ইজিক্যালটা আমরা লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেটটাকে তুলি তাহলে কত পাবো, দেখো কে ওয়ান কিউ সি কিউ ইন্টু এটা কত, এটাকে পাবো কে ওয়ান কিউ সি কিউ প্লাস এখানটা কত পাবো, কে ওয়ান কিউ সি কিউ ইন্টু সি কিউ প্লাস এটা হচ্ছে সি কিউ ইন্টু এটা কে ওয়ান কিউ সি কিউ, প্রত্যেকটা ব্র্যাকেটটাকে আমরা তুলে দিলাম। তাহলে ব্র্যাকেটটাকে এখানে তুলে দিলে কী পাবো, দেখো এটা কে ওয়ান কিউ ইন্টু সি কিউ বাই নিচেরটাতে দেখো আমরা লিখতে পারবো, নিচেরটাতে কত আছে, এখানে আমরা লিখলাম এখানে দেখো কে ওয়ান ইন্টু কে ওয়ান পাচ্ছি, তাহলে ইন্টু আমরা লিখতে পারবো কে ওয়ান তার স্কোয়ার, আর এখানে দেখো সি ইন্টু সি, তাহলে এখানে আমরা লিখতে পারবো সি কিউ। ব্যাস এবার এই প্যাকেটটাকে তুলে দিই, তাহলে কত পাবো, কে ওয়ান কিউ সি কিউ প্লাস এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে এটা কত পাবো, কে ওয়ান কিউ সি কিউ প্লাস সি কিউ, বোঝা গেল। কে ওয়ান টু দি পাওয়ার সিক্স, দেখো এটা কিউ পাবো, এখানে কে ওয়ান কিউ ইন্টু কে ওয়ান কিউ, তাহলে কে ওয়ান পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 3 + 3 হচ্ছে 6, কে ওয়ান 6 ইন্টু সি টু দি পাওয়ার 6, কারণ এখানে সি কিউ ইন্টু সি কিউ আছে, তাহলে কত হবে, সি টু দি পাওয়ার পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 3 + 3 6 প্লাস এখানটাতে দেখো আমরা লিখতে পারবো যে কে ওয়ান কিউ ইন্টু সি টু দি পাওয়ার 6 প্লাস এখানেও দেখো কে ওয়ান কিউ ইন্টু সি টু দি পাওয়ার 6, কারণ সি কিউ ইন্টু সি কিউ আছে, বাই নিচেটা আমরা কি লিখতে পারবো, দেখো কে ইন্টু কে ওয়ান স্কোয়ার ইন্টু সি কিউ, দেখো এই প্রত্যেকটার মধ্যে দেখো সি কিউ আছে, এটা সি কিউ প্লাস সি কিউ, তাহলে এখান থেকে আমরা সি কিউটা কমন নিলাম, সি কিউটা যদি কমন নিই তাহলে এখানে কত থাকছে, কে ওয়ান কিউ প্লাস কে ওয়ান কিউ প্লাস 1, এখান থেকে সি কিউ চলে গেছে কমন, তাহলে এখান থেকে দেখো, তাহলে দেখো এটা ইজিক্যালটা আমরা কী লিখতে পারবো, তাহলে উপর থেকে দেখো প্রত্যেকটার মধ্যে দেখো সি টু দি পাওয়ার 6 আছে, তাহলে আমরা সি টু দি পাওয়ার 6টা কমন নিতে পারি, সি টু দি পাওয়ার 6টা যদি আমরা কমন নিই তাহলে উপরে কী থাকছে, কে ওয়ান টু দি পাওয়ার 6, এখানে থাকছে কে ওয়ান কিউ প্লাস এখানে থাকছে কে ওয়ান কিউ বাই নিচে থেকে দেখো কে ইন্টু কে ওয়ান স্কোয়ার সি কিউ ইন্টু সি কিউ, তাহলে কত হচ্ছে, সি টু দি পাওয়ার 6 ব্র্যাকেটে থাকছে কে ওয়ান কিউ প্লাস কে ওয়ান কিউ প্লাস 1, তাহলে এখানে দেখো উপরে সি টু দি পাওয়ার 6 নিচে সি টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে কী থাকছে, দেখো উপরে থাকছে কে ওয়ান টু দি পাওয়ার 6 প্লাস কে ওয়ান কিউ প্লাস কে ওয়ান কিউ, এটা থাকছে বাই নিচে কী থাকছে, নিচে থাকছে কে ওয়ান স্কোয়ার, কত থাকছে, কে ওয়ান কিউ প্লাস কে ওয়ান কিউ প্লাস 1,
দেখো এইখানে আমাদের যেটা থাকছে উপরের ব্র্যাকেট এবং নিচের ব্র্যাকেটের মধ্যে দেখো k1 আছে। তাহলে k1টা আমরা কী ধরেছিলাম, k1টা ধ্রুবক ধরেছিলাম। তাহলে এইখানে দেখো যেটা আমরা পেয়েছি সেটা দেখো পুরোটাই k এবং k1 আছে, তার মানে কি পুরোটাই ধ্রুবক। এটাকে একটা m ধরে নিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ধরি m ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো, m ইজ ইকুয়াল টু এই পুরোটা ধরেছি যে k1 টু দি পাওয়ার 6 প্লাস k1 প্লাস k1 কিউ বাই k1 স্কোয়ার ইন্টু k1 কিউ প্লাস k1 কিউ প্লাস 1। তাহলে m ধরি m ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এটা কি, এটা একটা ধ্রুবক, যেহেতু পুরোটা সবগুলো k এবং k1 আছে তাহলে যদি ধ্রুবক হয় তাহলে আমরা এখানে কী লিখছিলাম, তাহলে এইটা ইজ ইকুয়াল টু, দেখলাম যে এইটা ইজ ইকুয়াল টু আমরা m, তাহলে কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু এম। এটা আমরা দেখেছি এমটা ধ্রুবক। তাহলে পরের লাইনে আমরা তাকে লিখতে পারি এখানে যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এইটার দিকে গুণ হিসেবে বসবে এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে যেহেতু এইটা এমটা ধ্রুবক তাহলে এখানে আমরা পরের লাইনে কী লিখতে পারি যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ, এমটা যেহেতু ধ্রুবক ছিল তাহলে ইজিক্যাল টু টুটিকে এটা ভ্যারিজাস হলো এ বি সি এ কিউ প্লাস পি কিউ প্লাস সি কিউ। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে এইটা ভ্যারিজাস, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, তো এটা আমাদের প্রমাণিত। তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা এইটা ভ্যারিজাস, এটা প্রমাণিত হলো, এটা আমাদের অ্যান্সার। এর কোশ্চেনটা কি বলেছে যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত টাকা ব্যয় হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে কি বলেছে যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ যেখানে তার মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তাহলে আমরা ধরি মোট ব্যয় ওয়াই। তাহলে আমাদের মোট ব্যয়টা কী বলেছে দেখো এখানে, যে মোট ব্যয়টা বলেছে যে একটা এক্সের সঙ্গে সরল ভেদে আছে, একটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তাহলে আমরা অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স প্লাস k1 এক্স স্কোয়ার, যেখানে কে কমা k1 নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, ঠিক। এটাকে আমাদের কি বলেছে যে দেখো যদি এটাকে আমরা বলেছে যে একটা ওয়াইটা কি বলেছে, মোট ব্যয়টা কি বলেছে এক্সের সঙ্গে সরল ভেদে, তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই ভ্যারিজাস এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কে এক্স, এটা একটা পাচ্ছি। আবার বলেছে, আবার ওয়াইটা বলেছে যে এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ওয়াই ভ্যারিজাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ওয়াই ভ্যারিজাস যদি এক্স স্কোয়ার হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু k1 এক্স স্কোয়ার। বোঝা গেছে? তাহলে কী বলেছে এইটা একটা অংশ, এইটা একটা অংশ, তাহলে মোট অংশ কী করে বার করতে হবে, মোট অংশটা কি এইটা যোগ এইটা, তবেই তো মোট অংশ পাবে, এইটা প্লাস এইটা হচ্ছে মোট অংশ। তাহলে ওয়াইটা মোট অংশ মোট ব্যয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ, আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি। তাহলে প্রথমে দেখো কী বলেছে, প্রথমে বলেছে 100 ডেসিমিটার গভীর কূপ খনন করতে, প্রথমে বলেছে 100 ডেসিমিটার গভীর কূপ খনন করতে 5,000 টাকা ব্যয় হয়। তাহলে এখানে প্রথমে তাহলে এক্স ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 100 এবং ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 5,000। তাহলে 1 নং সমীকরণ থেকে পাবো পাই। তাহলে অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 100 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 5,000, এটা 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কত ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স প্লাস k1 এক্স স্কোয়ার, যদি আমরা বসিয়ে দিই
তাহলে দেখো 5000 ইজিক্যাল টু কে ইন্টু এক্সের মান হচ্ছে 100 প্লাস K1 ইন্টু 100 তার স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এটাকে দেখো অর লিখতে পারি 5000 ইজিক্যাল টু এটা হচ্ছে 100K প্লাস এটা 100-এর স্কোয়ার করলে কত হবে 100 ইন্টু 100 K1। তাহলে অর এটা দেখো 5000 ইজিক্যাল, এখান থেকে আমরা 100 যদি কমন নিই তাহলে কত পাবো এখানে কে প্লাস 100 K1 বোঝা গেছে। তাহলে এখানে দেখো অর 5000 ডিভাইডেড 100 ইজিক্যাল টু কে প্লাস 100 K1। তাহলে এখানে উপরে শূন্য নিচে শূন্য কেটে যাচ্ছে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে এখানে কেটে গেলে কি থাকছে দেখো থাকছে আমাদের 50 ইজিক্যাল টু কে প্লাস 100 K1। তাহলে অর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে কে প্লাস 100 K1 ইজিক্যাল টু 50। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। 200 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য 12,000 টাকা খরচা হয়, ব্যয় হয়। তাহলে আবার এক্স ইজিক্যাল টু 200 এবং ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 12,000, সেটাকে আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো তাহলে আবার এক্স ইজিক্যাল টু 200 ওয়াই ইজিক্যাল টু 12,000, তাহলে এটা 1 নম্বর সমীকরণ থেকে পাই। এক নম্বর সমীকরণে যদি মানটা বসি তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কী ছিল দেখো ওয়াই ইজিক্যাল টু কে এক্স প্লাস K1 এক্স স্কোয়ার। তাহলে 12,000 ইজিক্যাল টু 200 ইন্টু কে প্লাস K1 ইন্টু 200 তার স্কোয়ার। কারণ আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল ওয়াই ইজিক্যাল টু কে এক্স প্লাস K1 এক্স স্কোয়ার, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণটা। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল এটা, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে অর 12,000 ইজিক্যাল টু এখানে দেখো 200K প্লাস এটা 200-এর স্কোয়ার, তাহলে কত হবে 200 ইন্টু 200 ইন্টু K1। তাহলে ওর 12,000 ইজিক্যাল টু এই দুটো থেকে দেখো 200 কমন যাচ্ছে, কমন গেলে এখানে থাকবে কে প্লাস এখানে থাকছে 200 K1। তো ওর আমরা লিখতে পারবো অর 12,000 ডিভাইডেড হচ্ছে 200 ইজিক্যাল টু কে প্লাস 200 K1। তাহলে এখানে দেখো এই শূন্যর সাথে উপর শূন্য কেটে গেল, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা 2 এটা যদি কাটাকুটি করাই 60, তাহলে আবার 60 ইজিক্যাল টু থাকছে কে প্লাস 200 K1 বোঝা গেল। তাহলে এটাকে দেখো আমরা এইভাবে ঘুরিয়ে লিখতে পারি যে কে প্লাস 200 K1 ইজিক্যাল টু 60। এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে এখানে দেখো এই যে 2 নম্বর সমীকরণটা আমরা পেয়েছি কি কে প্লাস 100 K1 ইজিক্যাল টু 50, আর 3 নম্বর সমীকরণটা আমরা পেলাম কে প্লাস 200 K1 ইজিক্যাল টু 60। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা অপনয়ন করি তাহলে এখান থেকে কে এবং K1 এর মানটা বার করতে পারবো। কে প্লাস 100 K1 ইজিক্যাল টু 50, এটা 2 নম্বর সমীকরণ ছিল। আর 3 নম্বর সমীকরণটা ছিল কি কে প্লাস 200 K1 ইজিক্যাল টু 60, এটা 3 নম্বর সমীকরণ ছিল। তাহলে দেখো এই দুটোকে যদি আমরা অপনয়নের নিয়মে সাইন চেঞ্জ করি তাহলে এখানে K1 প্লাস ছিল তার সাইন চেঞ্জ করলে হবে মাইনাস, এখানে 200 প্লাস আছে তাহলে এর সাইন চেঞ্জ করলে হবে মাইনাস, এখানে দেখো 60টাকে কিছু নেই মানে প্লাস আছে, এর সাইন চেঞ্জ করলে হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে দেখো উপরে কে নিচে কে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে 200-এর আগে সাইন হচ্ছে মাইনাস আর 100-এর আগে হচ্ছে প্লাস, তাহলে দুটো যেহেতু বিপরীত চিহ্ন আছে তাহলে দুটো মাইনাস হবে, মাইনাস হলে এটা হবে 100 K1, যেহেতু 200-এর সাইন বড় মাইনাস আছে তাহলে বড়টা সাইন বসবে মাইনাস ইজিক্যাল টু এদিকটা দেখো 60 তার সাইন মাইনাস বড়টা সাইন বসলো এবং এই সংখ্যা দুটো বিয়োগ হবে, তাহলে 50 থেকে 60 বিয়োগ করলে 10। তাহলে অর দুদিকে দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, কেটে গেলে এটা হচ্ছে 100 K1 ইজিক্যাল টু 10 और K1 ইজিক্যাল টু 10/100। তাহলে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে যাচ্ছে, কেটে গেলে থাকছে 1/10। তাহলে দেখো K1 এর মান বেরোলো 1/10। তাহলে K1 এর মানটা যদি আমরা
2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে অর্থাৎ k1 = 1/10 আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা কত ছিল? 2 নম্বর সমীকরণটা আমরা একবার লিখি যে k + 100 k1 = 50, এটা ছিল। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, দেখো কত পাবো, k + 100 × k1 এর মান হচ্ছে কত, 1/10 = 50। তাহলে এবার k প্লাস, এখানে দেখো একটা শূন্য উপরে একটা শূন্য, এটা কেটে যাচ্ছে, কেটে গেলে থেকে 10 = 50। তাহলে ওর k = 50 মাইনাস এটাকে দিকে গেলে 10, তাহলে ওর k = 50 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 40। তাহলে আমরা দেখো কী পেলাম, k1 এর মান পেলাম 1/10 আর k এর মান পেলাম 40। তাহলে এই মান দুটো আমরা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, কী পাবো দেখো, তাহলে k = 40, k1 = 1/10 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণটা আমাদের এটা ছিল যে y = kx + k1x²। তাহলে এখানে k এবং k1 এর জায়গায় মানটা বসিয়ে দেবো, আমরা পাবো যে y = k হচ্ছে 40, তাহলে 40x + k1 হচ্ছে 1/10 × x²। বোঝা গেল? তাহলে এই যে সমীকরণটাতে পেলো, তাহলে এখানে বলেছে কি, তাহলে এই সমীকরণটাতে আমরা এটাকে 4 নম্বর নাম দিতে পারি। 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে কত টাকা ব্যয় হবে? তাহলে x = 250। আবার x = 250 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 4 নম্বর সমীকরণ ছিল এটা, তাহলে আমাদের বসিয়ে দাও। তাহলে y = 40 × x এর মান কত, 250 + 1/10 × x হচ্ছে 250 তার স্কোয়ার, কারণ এটা x² ছিল। তাহলে এখানে দেখো, তাহলে ওর y = আমরা লিখতে পারবো, এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো দেখো, 25 এবং 4 গুণ করলে হচ্ছে 100, তারপর হচ্ছে দুটো শূন্য, এটা গুণ করে পাবো, এটা প্লাস 1/10 × এটাকে 250 × 250, 250 স্কোয়ার মানে হচ্ছে 2 হবে। তাহলে এই শূন্যর সাথে এই শূন্যটা উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে কেটে যাওয়ার পরে কী থাকছে দেখো, আর y = প্লাস 25 এবং 25 এটা গুণ করেছে, 25 গুণ করেছে 625, একটা শূন্য, তাহলে এটা 25 এবং 250 গুণ করে আমরা পেলাম এটা। তাহলে ওর y = এই দুটো যদি আমরা প্লাস করে দিই তাহলে কত পাবো, 16250। তাহলে এইটা বেরোলো আমাদের এত ব্যয়। তাহলে এখানে আমরা লিখতে পারবো, দেখো অ্যান্সারটা আমাদের কী লিখতে পারবো, অতএব 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16250 টাকা ব্যয় হবে। এটা আমাদের অ্যান্সার। 13 কোশ্চেনটা কী বলেছে, যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত কত নির্ণয় করি। তাহলে কি বলেছে, চোঙের আয়তন তার ভূমির ব্যাসার্ধের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে আমরা 13 দেখো লিখতে পারি, চোঙের আয়তন সমান v, উচ্চতা সমান h এবং ভূমির ব্যাসার্ধ সমান আমরা r ধরলাম। তাহলে কি বলেছে, তাহলে যৌগিক ভেদে আছে মানে কি, মানে আয়তন উচ্চতা এবং ব্যাসার্ধের বর্গের সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে আমরা তো লিখতে পারি যে আয়তন v ভ্যারিজাস কি বলেছে, যে ব্যাসার্ধের বর্গ, তাহলে r² × h উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, যৌগিক মানে গুণফলে থাকবে। তাহলে ওর এটাকে আমরা লিখতে পারি যে v = k × r² h, যেখানে k ≠ 0 ভেদ ধ্রুবক। তাহলে এবার আমাদের বলে দিয়েছে এইটা হচ্ছে গোলকের চোঙের, এটা হচ্ছে চোঙের আয়তন, চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধের বর্গের সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ যদি ধরে নিই, এবং
তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ R1 ইজিক্যাল টু কত 2 এবং উচ্চতা H1 ইজিক্যাল টু 5। কারণ আমাদের ব্যাসার্ধর অনুপাতটা বলেছে যে R1 যদি প্রথম চোঙটা হয় আর দ্বিতীয় চোঙটা যদি R2 হয়, তাহলে তাদের ব্যাসার্ধর অনুপাতটা বলেছে 2:3। তাহলে আমরা R1টা 2 ধরতে পারি, R2টা 3 ধরতে পারি। আবার উচ্চতার অনুপাত দিয়েছে H1:H2 যদি হয়, তাহলে সেটা বলছে 5:4। তাহলে প্রথম চোঙের উচ্চতা যদি 5 ধরি, তাহলে দ্বিতীয় চোঙের উচ্চতাটা 4 হবে। তাহলে এখানে আমরা অর্থাৎ প্রথম চোঙের আয়তন আমরা V1 ধরতে পারি। তাহলে V1 ইজিক্যাল টু কত K ইন্টু R1² হবে, কারণ প্রথম চোঙের ক্ষেত্রে। তাহলে K ইন্টু R1 এর মান কত 2, তার স্কোয়ার ইন্টু H1 হচ্ছে 5। এটা হচ্ছে প্রথম চোঙের আয়তন আমরা পেলাম। আবার দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে R2 ইজিক্যাল টু কত, যেহেতু ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3, তাহলে এটা সমান আমরা 3 ধরতে পারি। এবং উচ্চতা H2 ইজিক্যাল টু 4, যেহেতু H1:H2 ইজিক্যাল টু 5:4 দিয়েছে, তাহলে আমরা 4 ধরতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অর্থাৎ দ্বিতীয় চোঙের আয়তন আমরা V2 ধরতে পারি। তাহলে V2 সমান কত K ইন্টু R2² ইন্টু H2। তাহলে এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি K ইন্টু R2 কত 3, তাহলে 3 তার স্কোয়ার ইন্টু H2 হচ্ছে 4। তাহলে এবার আমাদের কি বলেছে যে উচ্চতার আয়তনের অনুপাতগুলো বার করতে বলেছে। তাহলে আমাদের বার করতে বলেছে অর্থাৎ V1:V2 এর মানটা কতবার করতে বলেছে। তাহলে V1 এর মান আমরা কত পেয়েছি K ইন্টু 2 তার স্কোয়ার ইন্টু 5 ইসটু V2 মান পেয়েছি K ইন্টু 3 তার স্কোয়ার ইন্টু 4। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে K ইন্টু 2 এর স্কোয়ার কত 4 ইন্টু 5 ইসটু K ইন্টু 3 স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 4। তাহলে এখানে দেখো এই কে কেটে যাচ্ছে, এটা 4 কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে এখানে কত থাকছে, এটা 5:9। তাহলে দুটি চোঙের আয়তন অনুপাত 5:9, এটা আমাদের অ্যান্সার। কোশ্চেনটা কী বলছে যে 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে বলছে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে। এখানে আমরা বার করতে বলেছি যে একটি ট্রাক্টর সমান কয়টি লাঙল, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো ধরি লাঙলের সংখ্যা সমান x, জমির পরিমাণ সমান y এবং দিন সংখ্যা সমান z আমরা ধরে নিলাম। তাহলে দেখো ধরি লাঙলের সংখ্যা x, জমির পরিমাণ y এবং দিন সংখ্যাটা আমরা z ধরলাম। তাহলে এখানে দেখো দিন সংখ্যা যদি স্থির থাকে, তাহলে লাঙলের সঙ্গে জমির হচ্ছে সরল সম্পর্ক। কারণ দেখো লাঙলের পরিমাণটা যদি বাড়ে, তাহলে জমির পরিমাণটা বাড়বে, মানে চাষ করার জমিটাও বাড়বে। আবার লাঙলের সংখ্যাটা যদি কমে যায়, তাহলে চাষ করা জমির পরিমাণটাও কমে যাবে, কারণ কম লাঙল হলে কম পরিমাণ চাষ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব দিন স্থির থাকলে লাঙলের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে।
জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব এক্স ভ্যারিজাস ওয়াই যখন জেড ধ্রুবক বা জেডটা স্থির। তাহলে আবার জমির পরিমাণ স্থির থাকলে নাঙলের সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। তাহলে অতএব আমরা লিখতে পারবো যে এক্স ভ্যারিজাস 1/z যখন ওয়াই স্থির বা ওয়াইটা ধ্রুবক। বোঝা গেছে? তাহলে যৌগিক ভেদের নিয়মে কি পাবো? তাহলে দেখো, তাহলে অতএব যৌগিক ভেদের নিয়মে আমরা কি লিখতে পারবো যে এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু 1/z যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল। তখন ওয়াই জেড উভয়ই পরিবর্তনশীল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অর এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। ওয়াইয়ের সাথে ওয়ানটা গুণ হলে ওয়াই হচ্ছে। তাহলে এখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। তাহলে এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিতে পারি। তাহলে এখানে দেখো আমাদের কি বলে দিয়েছে প্রথমে, যে তাহলে 24 বিঘা জমি 25টি নাঙল দিয়ে 36 দিনে চাষ করতো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এক্স ইজ ইকাল টু 25, কারণ 25টি নাঙল, ওয়াইটা হচ্ছে জমির পরিমাণ, তাহলে ওয়াই ইজ ইকাল টু হচ্ছে 2400 বিঘা, আর জেড হচ্ছে দিন সংখ্যা হচ্ছে 36 দিন। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই সমীকরণটা আমাদের এটা ছিল, মানটাও যদি বসিয়ে দিই তাহলে কত 25 ইজ ইকাল টু কে ইন্টু ওয়াইয়ের মান কত 2400 ইন্টু জেড হচ্ছে 36। তাহলে অর 25 ইন্টু 36 ইজ ইকাল টু কে ইন্টু 2400 অর 25 ইন্টু 36 বাই 2400 ইজ ইকাল টু কে। এটা গুণ হিসেবে সেটা দিকে ভাগ হিসেবে বসলো। তাহলে যদি আমরা কাটাকুটি করি, দেখো 6 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা 6 6 36, এটা 6 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 400। এবার যদি 5 দিয়ে আমরা কাটাকুটি করি তাহলে এটা কত হবে 5 5 25, তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে 80। এটা দেখো 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 5 একে 5, এটা হচ্ছে 16, 5 80। তাহলে আমরা 2 দিয়ে যদি এটা কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 8। তাহলে ওর 3/8 ইজ ইকাল টু কে। তাহলে আমরা কী পেলাম, তাহলে কে এর মান কত পেলাম, তাহলে কে ইজ ইকাল টু আমরা পেলাম 3/8, এই মানটা পেলাম। যদি এটা আমরা ঘুরিয়ে লিখি তাহলে কে এর মানটা আমরা পেলাম। এবারে কে এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো দেখি, কে ইজ ইকাল টু 3/8 1 নং সমীকরণে বসিয়ে পাই। কে ইজ ইকাল টু 3/8 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কী ছিল, এখানে দেখো 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল যে এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ইজ ইকাল টু 3/8 ইন্টু ওয়াই বাই জেড। বুঝা গেছে? তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন অর্ধেক জমি চাষ করতে, তাহলে আগে ছিল 2400 বিঘা জমি, এখন অর্ধেক জমি 30 দিনে চাষ করে। তাহলে আবার ওয়াই ইজ ইকাল টু কত 2400 বিঘা জমি ছিল, তার অর্ধেক বলেছে, তাহলে 2 দিয়ে ডিভাইডেড করবো। তাহলে এটা কত হচ্ছে দেখো 2 একে 2, এটা হচ্ছে 1200, তাহলে এটা হচ্ছে 1200 বিঘা, কমা জেড ইজ ইকাল টু কত বলেছে 30 দিন, 30 দিনে। তাহলে জেড ইজ ইকাল টু 30 হলে তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণটা কী দেওয়া আছে, তাহলে 2 নম্বর সমীকরণটা আমাদের আছে যে এক্স ইজ ইকাল টু 3/8 ইন্টু ওয়াই বাই জেড। তাহলে আর এক্স ইজ ইকাল আমরা লিখতে পারবো 3/8 ইন্টু ওয়াইয়ের মান কত 1200 বাই জেড, জেড হচ্ছে 30।
তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, দেখো উপরে শূন্য নিচে শূন্য কেটে যাচ্ছে, এই থ্রি কেটে যাচ্ছে। তাহলে যদি 4 দিয়ে কাটাকুটি করি তাহলে 4 to 8, 4 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 30, 3 4 12, 0 টুটে গেলো, তাহলে 2 দিয়ে কাটাকুটি 2 একে 2, এটা হচ্ছে 15, তাহলে এটা বেরোলো 15। তাহলে অর এক্স ইজ ইকুয়াল টু বেরোলো 15। তাহলে একটি ট্র্যাক্টর, তাহলে এটা 15টি লাঙল। তাহলে একটি ট্র্যাক্টর কটা লাঙলের সঙ্গে সমান? 15টি লাঙলের সঙ্গে সমান। তাহলে হয়তো একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান। আমাদের বার করতে বলেছিল যে একটি ট্র্যাক্টর সমান কয়টি লাঙল, তাহলে অতএব একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান, এটা আমাদের অ্যান্সার। 15 কোশ্চেনটা কি বলছে, যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের কী বলেছে, এটা গোলকের আয়তন তার ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলভেদে থাকে, আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল মানে হচ্ছে তার গোলকের বক্রতল, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে বর্গের সঙ্গে সরলভেদে থাকে। গোলকের ব্যাসার্ধ, ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর এবং গোলকের আয়তন ইজ ইকুয়াল টু, আমরা ভি ধরে নিলাম। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান এস ধরলাম আমরা। যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলভেদে আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব ভি ভ্যারিজাস আর কিউ, কারণ গোলকের আয়তন তার ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কে আর কিউ, যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদ আছে। তাহলে আবার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, তাহলে এস ভ্যারিজাস ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদ আছে আর স্কোয়ার। তাহলে অর এস ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি K1 আর স্কোয়ার। তাহলে যেখানে K1 নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো অর এস বাই K1 ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ারের মানটা বার করলাম, এস বাই K1 হচ্ছে আর স্কোয়ার। কত, ভি ইজ ইকুয়াল টু কে আর কিউ, এটাকে আমরা লিখছি। অতএব ভি ইজ ইকুয়াল টু কে আর কিউ, এটাকে আমরা একবার লিখলাম। তাহলে এখানে বোথ সাইড আমরা স্কোয়ার বর্গ করে দিই, তাহলে কে আর কিউ তার স্কোয়ার। এখানে আমরা উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এখানে কত পাবো দেখো অর, তাহলে এটা কত পাবো, এটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা পাবো কে স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার কত পাবো 3 ইন্টু 2 আর টু দি পাওয়ার 6। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কে স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 6টাকে আমরা লিখতে পারবো যে আর স্কোয়ার তার হোল কিউ, 3 2 6 আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে এখানে অর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার আর স্কোয়ার এস বাই K1, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এস বাই K1 তার হোল কিউ। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ইন্টু এস কিউ বাই K1 তার কিউ। তাহলে অর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার বাই K1 তার কিউ ইন্টু এস কিউ। এটা আমাদের ধ্রুবক ছিল, K1টাও ধ্রুবক ছিল, তাহলে কি এই পুরোটা একটা ধ্রুবক। তাহলে এখানে আমরা লিখতে পারি অর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ইন্টু এস কিউ।
যেখানে আমরা ধরে নিতে পারি পি ইজিক্যাল টু কে স্কোয়ার বাই কে ওয়ানের কিউ ইজিক্যাল টু এটা একটা ধ্রুবক। এখানে আমরা লিখতে পারবো অর ভি স্কোয়ার, পিটা যেহেতু ধ্রুবক তাহলে ইজিক্যাল টু ভ্যারিজাস এস কিউ। ভিটা ছিল গোলকের আয়তন, এসটা ছিল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সাথে সরল ভেদে আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে, তাহলে সেটাই আমাদের প্রমাণ করলাম। যেহেতু গোলকের, তাহলে এখানে আমরা দেখলাম যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এটা আমাদের প্রমাণিত। প্রমাণ করতে দিয়েছিল, এটা আমাদের প্রমাণিত।